আসসালামু আলাইকুম। রাজধানী এটিআর কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো। আজকে আমি তোমাদের আরেকটি অনলাইন ক্লাসে চলে আসলাম। আজকে আমি তোমাদের যে ম্যাথটি করাবো সেটা হচ্ছে উদাহরণ থেকে উদাহরণ 15। এই ম্যাথটি হচ্ছে আমাদের অর্থের সময়মূল্য অধ্যায় তৃতীয়। দেখো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি উদাহরণ তুলে রেখেছি। এটা হচ্ছে আমাদের উদাহরণ 15। আমরা অঙ্কটি পড়ছি। দেখো, মিসেস সোনিয়া তার গ্রামের বাড়ি বিক্রি করে 10 লক্ষ টাকা পেল। মিসেস সোনিয়া তার গ্রামের বাড়ি বিক্রি করে 10 লক্ষ টাকা পেল। 10 লক্ষ টাকা বিক্রি করে পেল। এখন উক্ত টাকা তিনি, দেখো লাইনটি কি বলেছে, উক্ত টাকা তিনি একটি ব্যাংকে 5 বছরের জন্য জমা রাখার কি নিল, সিদ্ধান্ত নিলেন। তার নিকট দুটি প্রস্তাব রয়েছে। এই যে 10 লক্ষ টাকা সে জমি বিক্রি করে, যেটা নাকি কি তার গ্রামের বাড়িটা বিক্রি করে পেয়েছে, এই টাকাটা সে একটি বিনিয়োগ করবে। এখন তার কাছে দুটি প্রস্তাব রয়েছে বা দুটি বিকল্প প্রস্তাব রয়েছে। প্রথমটি হচ্ছে সে উক্ত টাকা যদি সে পদ্মা ব্যাংকে 12% হারে, দেখো লিখেছে পদ্মা ব্যাংকে 12% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। যদি সে এই 10 লক্ষ টাকা পদ্মা ব্যাংকে রাখে তাহলে 12% সুদ দিবে এবং এটা বার্ষিক চক্রবৃদ্ধি আকারে দিবে। তার মানে যে 10 লক্ষ টাকা সে বাড়িটা বিক্রি করে পেল, এটা কিন্তু সে একবারে পেয়েছে, ভেঙে না, এককালীন নগদ। আচ্ছা, এখন সেই 10 লক্ষ টাকা পদ্মা ব্যাংকে রাখবে, যে নাকি তাকে 12% চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে, বার্ষিক চক্রবৃদ্ধি। অন্যদিকে মেঘনা ব্যাংক রয়েছে। দেখো, অন্যদিকে মেঘনা ব্যাংক তাকে কি বললো, যে মেঘনা ব্যাংক তাকে 10% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। দ্যাট মিনস একটা পক্ষ তাকে বার্ষিক দিবে, আরেকটা পক্ষ তাকে 12% বার্ষিক চক্রবৃদ্ধি দিবে। এই যে দুইটি ব্যাংক দুই ধরনের সুদ প্রদান করবে। একটা হচ্ছে পদ্মা ব্যাংক তাকে কি 12% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে, আর মেঘনা ব্যাংক তাকে 10% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। এখন গতে কি বলেছে দেখি। গতে বলেছে মেয়াদ শেষে মিসেস সোনিয়া পদ্মা ব্যাংক হতে মোট কত টাকা পাবেন তা নির্ণয় করো। মেয়াদ শেষে মিসেস সোনিয়া পদ্মা ব্যাংকে যদি 10 লক্ষ টাকা, যেটা কিনা এককালীন, এই টাকাটা জমা রাখে তাহলে সে কত টাকা পাবে। আরেকটা কথা বলে নিই, এটি একটি বোর্ডেও এসেছে, যেটা কিনা চট্টগ্রাম বোর্ড 2016। এটা একটি বোর্ডেও এসেছে, চট্টগ্রাম বোর্ড 2016। আমরা একটি বোর্ডের অঙ্ক কিন্তু সলভ করে ফেলছি। তো চলো শুরু করি। আমরা করণীয় গটা করি। তাহলে আমরা সমাধান করছি। সমাধান গ, আমরা গ সমাধান করব। মেয়াদ শেষে আমরা ফার্স্টে কি লিখবো, মেয়াদ শেষে মিসেস সোনিয়া কত টাকা পাবেন। তাহলে আমরা প্রথমে বের করব কি, মিস সোনিয়া কত টাকা পাবেন। আবার বলছি কত টাকা সে পাবেন, তার মানে এখানে কিন্তু সে টাকাটা পায়নি। 10 বছর পর সে যে 10 লক্ষ টাকা সে যে বিক্রি করে পেল, বাড়ি বিক্রি করে, গ্রামের বাড়ি বিক্রি করে এককালীন সে কত টাকা পেয়েছে, 10 লক্ষ টাকা। এটা সে যদি পদ্মা ব্যাংকে রাখে, পদ্মা ব্যাংক তাকে 12% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে, এবং সেটা সে 10 বছর, কয় বছর পরে, দেখো এখানে বলে দিয়েছে 5 বছরের জন্য। কয় বছরের জন্য, 5 বছরের জন্য। তার মানে এই 5 বছরের জন্য যদি 10 লক্ষ টাকা রেখে দেয় তাহলে সে কত পাবে 5 বছর পর, এটা জানতে চেয়েছে। তাহলে করি, মিসেস সোনিয়ার পদ্মা ব্যাংকে জমাকৃত অর্থে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হলো। আমরা মিসেস সোনিয়ার পদ্মা ব্যাংকে টাকাটা জমা রাখলে সেটার ভবিষ্যৎ মূল্য কত হবে, 5 বছর পরে সে টাকাটা কত পাবে সেটা বের করব। আচ্ছা, তার আগে বলে নিই টাকাটা কিন্তু এককালীন, কারণ সে যে 10 লক্ষ টাকা পেয়েছে, এই যে 10 লক্ষ টাকা যে পেয়েছে এই টাকাটা কিন্তু একবারে পেয়েছে, এটা এককালীন। তাহলে আমাদের সূত্রটা কি হবে, এককালীনের।
আমাদের এই সূত্রটি বের করে দেখতে হবে। আমরা প্রায়শই লিখে নিচ্ছি এখানে টিভি মানে কি বর্তমান মূল্য। তাহলে বর্তমান মূল্য কত? বাড়ি বিক্রি করে পেল কত? 10 লক্ষ। ওকে, আয় হচ্ছে আমাদের পদ্মা ব্যাংক কত টাকা সুদের হার দিবে? দেখো বলেছে পদ্মা ব্যাংক তাকে 12% সুদ প্রদান করবে। 12% যেটা বার্ষিক, তাহলে 12% দিবে, যেটাকে আমরা বলবো 0.12। ক্লিয়ার? আর এম এর মান হচ্ছে আমাদের 5 বছর। আর কিছু? এখন আমরা এটা বসিয়ে দিব। টিভি হচ্ছে এটা আমাদের কত আসে? আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে করব। দেখো 10 লক্ষ টাকা, আচ্ছা 1 + 0.12 টু দি পাওয়ার 5 চলে আসে হচ্ছে 1.7623 আমি দশমিকের পরে 4টা বা 5টা সংখ্যা নিতে পারি। ওকে, দশমিকের পরে 4টা অথবা 5টা সংখ্যা নেওয়া যায়। তাহলে এটা গুণ করলে কত আসে? টাকা। এই টাকাটা চলে আসছে। আমি কিন্তু এখানে কোনো ফ্র্যাকশন নেইনি, তোমরা ফ্র্যাকশনে নিতে পারো, আমি নেই। ওকে, তাহলে এটা কি হচ্ছে আমাদের 17,62,342 টাকা। 17,62,342 টাকা এই 10 লক্ষ টাকার বিনিময়ে সে পাবে। দ্যাট মিনস সে যদি পদ্মা ব্যাংকে 12% সুদে জমা রাখে 5 বছর পরে, সে এককালীন টাকাটার বিনিময়ে ভবিষ্যতে পদ্মা ব্যাংক মেয়াদ শেষে 17,62,000 সামথিং টাকা পাবে। ওকে, তাহলে সোনিয়ার সূত্রটা কি হবে? মিসেস সোনিয়া মেয়াদ শেষে পদ্মা ব্যাংক হতে পাবেন এই যে টাকাটা। তাহলে মিসেস সোনিয়া পদ্মা ব্যাংক থেকে মেয়াদ শেষে পাবেন 17,62,334 বা 342 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের গয়ের উত্তর। তো চলে যাই দ্বিতীয়টাতে। আমি এটা মুছে ফেলছি। আমরা সমাধান করব গ আর গহ, কারণ আমাদের গতে হচ্ছে ম্যাথ, গহতেও ম্যাথ। আমরা ক খ যেটা, সেটা কিন্তু আমাদের থিওরি, জ্ঞানমূলক অনুধাবন, আমরা বইয়ে পাবো এটা। তো গহটা কি দেখো, আমরা গহটা পড়ছি। বলেছে মিসেস সোনিয়ার জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে বিশ্লেষণ করো। মিসেস সোনিয়ার কাছে কিন্তু বিনিয়োগের জন্য 2টা ব্যাংক আছে, একটা হচ্ছে পদ্মা ব্যাংক, আরেকটা কি মেঘনা ব্যাংক। পদ্মা ব্যাংক বলেছে 12% হারে মাসিক চক্রবৃদ্ধি প্রদান করবে, বার্ষিক চক্রবৃদ্ধি। আবার আরেকটি ব্যাংক আছে, অন্যদিকে ব্যাংক হচ্ছে মেঘনা ব্যাংক। দেখো মেঘনা ব্যাংক তাকে 10% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করবে। তাহলে মিসেস সোনিয়া কোন ব্যাংকে টাকা রাখবে? পদ্মা ব্যাংকে নাকি মেঘনা ব্যাংকে? তাহলে আমার কি করতে হবে? আমরা যেমনটি পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করেছি, মেঘনা ব্যাংকেরও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব এবং দেখব 2টার মধ্যে যেই ভবিষ্যৎ মূল্যটা থেকে আমি বেশি পাবো। যে ব্যাংকে তুমি যদি কোনো কিছুতে বিনিয়োগ করো তাহলে সেখান থেকে বেশি পাওয়ার আশা করবে, তাহলে আমি যেটা থেকে বিনিয়োগ করে টাকাটা বেশি পাবো, ভবিষ্যতে যে অর্থটা আমি বেশি পাচ্ছি সেটাতে আমি কি করব? বিনিয়োগ করব। তাহলে আমরা পদ্মা ব্যাংকের তো জানি কত টাকা পাবো, 17,62,000 সামথিং, কিন্তু মেঘনা ব্যাংক কত পাবো সেটা তো জানি না। তাহলে এটা করতে হবে। তো চলো করি। লিখবো মিসেস সোনিয়ার বিনিয়োগ সিদ্ধান্ত
আমাদের যদি এই সোনিয়ার বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে আমাদের মেঘনা ব্যাংকেরও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা জানি মেঘনা ব্যাংক আমরা মেঘনা ব্যাংকের করব FB equals to PB 1 plus I। এখন আমি একটু প্রশ্ন করব, I কি আমরা আসবে এখানে, আইটার সাথে কি আসবে, মাসিক চক্রবৃদ্ধি বলেছে তাই M আসবে। তাহলে আমরা কি করব, সূত্রটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। I কে আমরা M দ্বারা ভাগ দিব, N এর সাথে M কে গুণ করব, তখন সূত্রটা এটা হয়ে যাবে। I কে আমরা M দ্বারা ভাগ দিব, N এর সাথে M গুণ হয়ে যাবে, কারণ আমাদের এখানে মাসিক বলেছে। তার মানে এখানে PV কত, 10 লক্ষ টাকাই, লেখার তো দরকার নাই, তারপরে লিখছি I হচ্ছে আমার পদ্মা ব্যাংক কত দিয়েছে, মেঘনা ব্যাংক কত দিয়েছে, 10%। 10% হচ্ছে 0.10, আর M এর মান হচ্ছে 5 বছর, আর M এর মান হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি, যেটাকে আমরা বলবো 12 বার। মাসিক মানে হচ্ছে 12 বার। তাহলে আমাদের আর কিছু লাগবে না, এখন আমরা বের করে ফেলি 10 লক্ষ টাকা ইন্টু 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 12, 5 ইন্টু 12 ইন্টু এটা কত আসে 1 প্লাস 0.12কে যদি তুমি 0.10কে 12 দ্বারা ভাগ দাও তোমার চলে আসবে হচ্ছে এরকম একটি অ্যামাউন্ট আসবে। এই যে -3 আসছে, দেখো এই যে -3 আসছে না, এরকম যখনই এরকম আসবে তখন তুমি কি করবে, এখানে ক্যালকুলেটরে শিফট চাপবে, এই যে শিফট চাপছি আমি, শিফট দেন হচ্ছে ENG ইংলিশ চাপবে, তাহলে শিফট ইংলিশ একবার, আবার শিফট ইংলিশ একবার। দেখো যে মাইনাস ছিল, এই যে এখানে যে মাইনাসটি ছিল সেটা কিন্তু আর নেই, তার মানে ওইটা 0 হয়ে গিয়েছে। দুইবার চাপলেই তোমার শিফট ইংলিশ দুইবার চাপলেই তোমার 0 হয়ে যাবে, -3 থাকলে ওইটা 0 হয়ে যাবে। তাহলে চলে আসছে কত, দেখো পয়েন্ট চলে আসছে 0.0083। তাহলে 5 12 60। আমাদের এখানে যদি এটা ক্যালকুলেট করি তাহলে চলে আসে কত, 1 প্লাস 0.0083 টু দি পাওয়ার 60। আমার চলে আসে 10 লক্ষ ইন্টু 1.6420 এটা আমরা চলে আসে। এখন আমি এটাকে গুণ করে দেবো 10 লক্ষ টাকার সাথে, তাহলে আমার ফিউচার ভ্যালুটা বের হয়ে আসবে। তাহলে চলে আসলে দেখো 16,42,000, 16,40,000, 42,048। দেখো এই টাকাটা চলে আসছে, আমাদের অ্যামাউন্টটা চলে আসছে কি 16,42,000 সামথিং চলে আসছে। আর আমাদের পদ্মা ব্যাংকে বের হয়েছিল কত, 17 লক্ষ টাকার মতো। তাহলে মেঘনা ব্যাংক তুলনামূলক ভবিষ্যতে কম দিবে, মেঘনা ব্যাংকের তুলনায় পদ্মা ব্যাংক আমাদের বেশি দিবে। তাহলে সোনিয়ার কোন ব্যাংকটায় বিনিয়োগ করা উচিত হবে, অবশ্যই পদ্মা ব্যাংকে। তাহলে আমাদের সিদ্ধান্তটা কি হবে, আমরা এখানে মুছে দিচ্ছি, দেখো এ হচ্ছে আমাদের মেঘনা ব্যাংকের, আমরা পদ্মা ব্যাংকেরটা পাশাপাশি লিখে দিচ্ছি। পদ্মা ব্যাংকের ফিউচার ভ্যালু হচ্ছে 17,62,335 টাকা। তাহলে তুমি এখন যখন মিসেস সোনিয়া হচ্ছে তুমি, তাহলে তুমি এখন কোনটাতে বিনিয়োগ করবে, অবশ্যই তোমাকে যেটা বেশি দিবে, যে ব্যাংক তোমাকে বেশি টাকা দিবে। 10 লক্ষ টাকা যদি সে মেঘনা ব্যাংকে রাখে 16 লাখ টাকা পাবে, আর যদি সে পদ্মা ব্যাংকে রাখে 17 লাখ টাকা পাবে। তাহলে যেখানে বেশি দিবে সেখানে আমি বিনিয়োগ করব। তাই মিসেস সোনিয়ার বিনিয়োগ সিদ্ধান্ত হওয়া উচিত মেঘনা ব্যাংক।
তার মানে মেঘনা ব্যাংকে মিসেস সোনিয়া বিনিয়োগ করলে লাভবান হবে। আজকে আমি তোমাদের আরেকটি অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে আমাদের চিরস্থায়ী বৃত্তির একটি অঙ্ক দেখাবো আমি। চিরস্থায়ী বৃত্তি কিভাবে বের করতে হয়। চিরস্থায়ী বৃত্তি, আমরা আজকে আরেকটি অঙ্কতে চলে যাচ্ছি। চিরস্থায়ী বৃত্তি, এই অঙ্কটির এই থিওরির পার্টটি হচ্ছে আমাদের চিরস্থায়ী বৃত্তি। চিরস্থায়ী বৃত্তিটা কি? চিরস্থায়ী বৃত্তি হচ্ছে এমন একটি বৃত্তি যে বৃত্তির ক্ষেত্রে কখনো কোনো কিছু নির্দিষ্ট মেয়াদের কথা উল্লেখ থাকে না, নির্দিষ্ট কোনো সময় যেটাকে আমরা বলি নির্দিষ্ট মেয়াদকাল, সেই সময়টা দেওয়া থাকে না। দ্যাট মিন্স কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ যা প্রাপ্তি হতে পারে, প্রদানও হতে পারে, সেটার কোনো নির্দিষ্ট সময় নেই, তাকে বলা হয় চিরস্থায়ী বৃত্তি। কিন্তু এটা যেহেতু বৃত্তি, তার মানে এখানে যে টাকাটি পাবে বা দেওয়া হবে সে টাকাটি কিন্তু সব সময় একরকম থাকবে, তার মানে অ্যানুইটি নগদ থাকবে, একরকম সমান নগদ প্রবাহ। সমান নগদ প্রবাহকেই বলা হয় অ্যানুইটি, আর অ্যানুইটি নগদ প্রবাহের ক্ষেত্রে কোনো মেয়াদ দেওয়া থাকবে না, এটাকে বলা হয় চিরস্থায়ী বৃত্তি। তো আমি এই সংজ্ঞাটা কি লিখছি দেখো একটু। তোমাদের একটি অঙ্ক দেখাবো। সেটা হচ্ছে আমাদের প্রথম উদাহরণ, সেটা হচ্ছে উদাহরণ আমরা একটি চিরস্থায়ী বৃত্তির সংজ্ঞাটি লিখছি দেখো। যে সাধারণ বৃত্তির প্রাপ্তি বা প্রদান চিরদিনের জন্য চলতে থাকে, যে সাধারণ বৃত্তির প্রাপ্তি বা প্রদান চিরদিনের জন্য চলতে থাকে, তাকে চিরস্থায়ী বৃত্তি বলা হয়। যে সাধারণ বৃত্তির প্রাপ্তি বা প্রদান সারা জীবনের জন্য বা আজীবনের জন্য চলতে থাকে, চিরদিনের জন্য চলতে থাকে, তাকে বলা হয় চিরস্থায়ী বৃত্তি। এই চিরস্থায়ী বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় করতে হয় কিভাবে? চিরস্থায়ী বৃত্তির বর্তমান মূল্য পিভি মূল্য নির্ণয়ের সূত্র দেখো। পারপিচুইটি অফ অ্যানুইটি, পারপিচুইটি এ সূত্রটা হচ্ছে পারপিচুইটি অফ অ্যানুইটি, এটার সূত্রটা হচ্ছে পিভি এ ডিভাইডেড বাই আই। অনেক বড় একটি সূত্র, কি সূত্র দেখো, এই যে সূত্রটা পি ডিভাইডেড বাই পিভি ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই আই, যেখানে চিরস্থায়ী বৃত্তির বর্তমান মূল্য সাধারণত নির্ণয় করতে হয়, আর কোনো কিছু না। তো আজকে আমি একটি ছোট্ট অঙ্ক তোমাদের দেখাবো, যে অঙ্কটাতে তুমি বুঝতে পারবে। জনাব শাকিল প্রত্যেক বছর 10,000 টাকা করে আজীবন পেতে চান। দেখো আমি অঙ্কটা দেখাচ্ছি, শুধু শর্টকাটে লিখে দেখাচ্ছি। এটা হচ্ছে কর্মপত্র 7, 186 পেজ। কর্মপত্র 7 1 নম্বর। শাকিল আজীবন সে এক না, আজীবন প্রত্যেক বছর
বছর 10,000 টাকা করে পেতে চান। সুদের হার 10% হলে শাকিলের বৃত্তির বর্তমান মূল্য কত? দেখো অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি কি লিখেছি। শাকিল আজীবন প্রত্যেক বছর কত টাকা করে পেতে চায়? প্রত্যেক বছর সে কত টাকা করে পেতে চায়। দেখো অঙ্কটা আগে একটু দেখো যে শাকিল প্রত্যেক বছর আজীবন 10,000 টাকা করে পেতে চায়। এখানে কিন্তু আজীবন পেতে চায়, তার মানে তার যে টাকাটা সেটা সে সারা জীবন চিরদিনের জন্য পেতে থাকবে এবং যে টাকাটা থাকবে সমান, প্রত্যেক বছর একই রকম টাকা পেতে চায়। সেটা হচ্ছে কত? 10,000। এখন সেই 10,000 টাকার যদি সুদের হার 10% হয়, শাকিলের এই বৃত্তির বর্তমান মূল্য কত? তাহলে এইটার সূত্র দিয়ে আমরা আজীবন লেখা আছে, তাহলে এটা হচ্ছে চিরস্থায়ী। এই চিরস্থায়ী বৃত্তির সূত্রটা হবে এই যে PVA ডিভাইডেড বাই I। তার মানে আমাদের সূত্রটা কি হবে? এই সূত্রটা দিয়ে আমরা করব সমাধান। দেখো সমাধান করছি। সমাধান শাকিলের আজীবন বা চিরস্থায়ী বৃত্তির বর্তমান মূল্য PVA ডিভাইডেড বাই I। এখন আমরা এখানে এটা হচ্ছে কত? 10,000 আর আইটা হচ্ছে কত? 10%, 0.10। তাহলে এটা সূত্র হচ্ছে 10,000 0.10। যদি আমি এটা ভাগ করি তাহলে আমার চলে আসবে 10,000কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই, দেখো 10,000 ভাগ 0.10, তাহলে চলে আসে 1 লক্ষ টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা চিরস্থায়ী বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় করতে পারি। কিভাবে সেটা তোমরা আজকে শিখে গেলে। যে বৃত্তিটা সারা জীবন আজীবন চিরস্থায়ী বৃত্তি, আজীবন চলতে থাকে, সেটা হচ্ছে চিরস্থায়ী বৃত্তি। আর চিরস্থায়ী বৃত্তির ক্ষেত্রে কোনো ভবিষ্যৎ মূল্য হয় না, শুধু বর্তমান মূল্যই নির্ণয় করতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা 2 ধরনের ম্যাথ শিখলে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। বাসায় থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।